রেমিটেন্স প্রবাহে নতুন ইতিহাস, এক বছরে এসেছে সর্বোচ্চ $3,500 কোটি। চলতি অর্থ বছরেই 50 বিলিয়নের রিজার্ভ গড়ার লক্ষ্য। রেমিটেন্স বন্ড চালুর তাগিদ। বিদ্যুতের ব্যবহার একই থাকলেও আসছে 2-3 গুণ বাড়তি বিল। আর্থিক ক্ষতিতে গ্রাহক, বিতরণ সংস্থার অনিয়ম দেখছেন বিশেষজ্ঞ। খতিয়ে দেখার নির্দেশ কর্তৃপক্ষের। খুঁড়িয়ে চলছে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক। বন্ধ রক্ষণাবেক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ। বাড়ছে মাদক শিবির আনাগোনা, সরকারের হস্তক্ষেপের দাবি। যশোরের ভৈরবে নদ খননে $325 কোটি ব্যয় হলেও মেলেনি সুফল। অপরিকল্পিত সেতু ও কালভার্টে ফেরেনি জোয়ার ভাটা, দখল দূষণে পরিণত ময়লার ভাগাড়ে। এবং কাজে লাগানো যাচ্ছে না জিআই স্বীকৃত সুন্দরবনের মধুর বাণিজ্যিক সম্ভাবনা। জলবায়ু পরিবর্তন ও জলদস্যুদের দাপটে উৎপাদন ব্যাহত, ব্যবস্থাপনা পরিকল্পনার তাগিদ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এক বছরে এসেছে এ যাবৎকালের সর্বোচ্চ $3,500 কোটি। আর এতে ভর করে 37.5 বিলিয়নের বেশি রিজার্ভ দিয়ে শুরু হচ্ছে নতুন অর্থ বছর। ব্যাংকগুলোকে উদ্বুদ্ধ করে ও প্রবাসীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে চলতি অর্থ বছরেই 50 বিলিয়নের রিজার্ভ গড়তে চায় বাংলাদেশ ব্যাংক। টানা 3 অর্থবছর ধরে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রেখেছে প্রবাসী আয়ের সূচক। মাত্র 2 বছরের ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে $11.5 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 2025-26 অর্থবছরের 12 মাসে দেশে রেমিটেন্স এসেছে $35.56 বিলিয়ন। 2024-25 অর্থবছরে যা ছিল $30.32 বিলিয়ন। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিটেন্স প্রবৃদ্ধি 17.3% বেশি। ভবিষ্যতে দক্ষ জনবল রপ্তানির মাধ্যমে রিজার্ভ $50 বিলিয়ন পৌঁছানোর পরিকল্পনা বাংলাদেশের। এক্সপ্লোর করব নতুন নতুন ডেস্টিনেশন, আমরা নতুন নতুন পেশা করব এবং সেই পেশার ব্যাপারে বেসিক আমরা ট্রেনিং দিব এবং বেসিক ল্যাঙ্গুয়েজটা শিখে যদি পাঠাতে পারি, আমরা যদি অধিক সংখ্যায় না পাঠিয়েও আমরা রেমিটেন্স প্রবাহ দ্বিগুণ তিনগুণ করে ফেলতে পারবো। আমরা এবং হোলিস্টিক অ্যাপ্রোচ ছাড়া আমরা যে $50 বিলিয়ন বা এটাকে $100 বিলিয়ন নিয়ে যাব অল্প সময়ের মধ্যে, এটা শুধু স্বপ্নই থেকে যাবে। বিশ্লেষকদের মতে নীতি সহায়তা ও বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করেছে, যা নতুন অর্থ বছরে আমদানি ব্যয় নির্বাহ, এক্সচেঞ্জ রেট স্থিতিশীল রাখা এবং সামষ্টিক অর্থনীতিকে শক্তি যোগাবে। হুন্ডি বা অন্যান্যভাবে কিন্তু আসলে টাকাটা আসতো। তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ সরকার তথা রাষ্ট্রের এক ধরনের কিন্তু রিজার্ভ মেইনটেন্যান্সের ক্ষেত্রে বড় ধরনের একটা ঝামেলা বা ঝুঁকি পোহাতে হতো। বাংলাদেশ ব্যাংক বলছে, চাহিদা ভিত্তিক দক্ষ শ্রমশক্তি নিশ্চিত করা গেলে বাংলাদেশের নাগরিকদের জন্য আরও প্রসারিত হবে বৈশ্বিক শ্রমবাজার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রেকর্ড গড়া প্রবাসী আয় বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে জনশক্তি রফতানিতে নীতি পরিকল্পনা সাজাতে বেসরকারি খাতকে সঙ্গে রাখতে হবে। না হলে গতি হারাতে পারে রেমিটেন্সের প্রবাহ, মুখ থুবড়ে পড়তে পারে সরকারের উন্নয়ন ভাবনা, এমন শঙ্কা উদ্যোক্তাদের। একই সঙ্গে প্রবাসীদের পাঠানো অর্থের লাভজনক বিনিয়োগ নিশ্চিত করতে রেমিটেন্স বন্ড চালুর দাবি তাদের। অর্থনীতিবিদরাও বলছেন, সময় এসেছে বন্ড পুঁজিবাজারে কিংবা সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সামষ্টিকভাবে প্রবাসীদের অর্থ কাজে লাগানোর পরিকল্পনা হাতে নেয়ার। সদ্য সমাপ্ত অর্থ বছরে দেশে প্রবাসী আয় এসেছে $3,556 কোটি $20 লাখ, যা আগের অর্থ বছরের চেয়ে 17.3% বেশি। কোনো এক অর্থ বছরে সর্বোচ্চ রেমিটেন্সের এই রেকর্ড গড়ার পথে প্রতি মাসেই $2 বিলিয়ন বেশি করে বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, প্রবাসী আয়ের এমন প্রবাহ এর আগে কোনো অর্থ বছরেই দেখেনি বাংলাদেশ। এমনকি প্রথমবারের মতো টানা 6 মাস গেল ডিসেম্বর থেকে মে পর্যন্ত $3 বিলিয়ন বেশি করে প্রবাসী আয় দেশে আসার রেকর্ডও হয়েছে সদ্য সমাপ্ত অর্থ বছরে। হুন্ডি কমছে, শ্রমিকদের দক্ষতা ও আয় বাড়ছে, এমন প্রেক্ষাপটে প্রবাসীদের পাঠানো অর্থের লাভজনক বিনিয়োগে বন্ড চালুর দাবি করছেন জনশক্তি রপ্তানিকারকরা। সরকার যেহেতু প্রবাসীদের নিয়ে অনেক ড্রিম আছে, তার অনেক স্বপ্ন আছে, প্রবাসী কার্ড দিবে বলতেছে। প্রবাসীদেরকে আপনার আসার পরে যে কর্ম করে আসছে সেই কর্ম যদি এখানে দেখাতে পারে, তাহলে সেই অনুসারে
কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং আপনার লোন দেবে। তো সেখানে প্রবাসী বন্ড যদি ওনারা চালু করে, রেমিটেন্স বন্ড যদি ওনারা চালু করে, আমি মনে করি চালু করা উচিত, যেহেতু প্রবাসীদের অনেক দাবি আছে, তাদের মধ্যে এটা একটা নতুনত্ব আছে। আমার মনে হয় প্রবাসীরা খুব উৎসাহ ফিল করবে এবং তারা সম্মানিত বোধ করবে। তবে রিজার্ভকে স্ফীত করে বৈদেশিক ঋণ শোধ আর আমদানি ব্যয় মেটানোর মতো শক্তিশালী অর্থনৈতিক ভিত গড়ে তোলা কারিগররা বরাবরই বঞ্চিত থেকে যাচ্ছেন বলে অভিযোগ এ খাতের উদ্যোক্তাদের। লক্ষ্য অর্জনে তাই আগামীর নীতিকৌশল হাতে নেয়ার সময় সরকার যেন তাদেরও পাশে রাখে, সেই দাবি তাদের। গভর্নমেন্টের কাছে একজন ব্যবসায়ী হিসেবে আমার আবেদন যে ওনারা এই শ্রমিক পাঠানোর ক্ষেত্রে যেসব পলিসি মেক করবেন, সেই পলিসি মেকিংয়ের সময় যদি আমাদের ব্যবসায়িকদেরকে সাথে নিয়ে পলিসি মেক করে, তাহলে এর গতিধারা বৃদ্ধি পাবে এবং প্রপার ওয়েতে মানে এই নিয়ম নীতি এটা তৈরি করতে পারবে। আদারওয়াইজ কিন্তু মুখ থুবড়ে পড়বে। ইতিমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছে, অনেক সময় অনেক গভর্নমেন্ট অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে, অধিকাংশ পদক্ষেপ কিন্তু মুখ থুবড়ে পড়েছে। প্রবাসীদের পাঠানো অর্থে রেমিটেন্স বন্ড চালুর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরাও, যেখান থেকে মিলতে পারে সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অর্থের যোগান। এখন বড় একটা ভালো সময়, এই সময় সরকারের একটা ইতিবাচক মনোভঙ্গি আছে। আমরা তাদের জন্য আলাদা করে বন্ড চালু করতে পারি না, এখন বাজার তো সুকুক বন্ড চালু হচ্ছে। তো এরকম করে আমরা যদি আর বিশেষ বন্ডের ব্যবস্থা করতে পারি, বিশেষ করে রাষ্ট্রের বিভিন্ন রকমের প্রয়োজন, বিশেষ করে যে উন্নয়নের যে সহযোগিতা, তো সেই জায়গাতে আমরা তাদের অর্থ কাজে লাগাতে পারি। তারা যদি স্বেচ্ছায় এই বন্ডগুলো কিনেন বা এখানে যদি সংযুক্ত হন, তাহলে সেক্ষেত্রে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে। সঙ্গে এই যারা তারা স্বীকৃতি পাবেন, হ্যাঁ, তারা সংযুক্ত হবে উন্নয়নের সঙ্গে। শ্রমবাজার সম্প্রসারণে দক্ষ শ্রমিক পাঠানোর যেমন বিকল্প নেই, তেমনি তা নিশ্চিতে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা সহ অভিবাসন ব্যয় কমাতে এ খাতকে ঝুঁকিপূর্ণ তালিকা থেকে বের করে সহজ শর্তে ব্যাংক ঋণের সুযোগ দিতে সরকারের হস্তক্ষেপ চান খাত সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম প্রবাসীদের কল্যাণ ও রেমিটেন্স বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী। জনাব আলী হায়দার চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এ সময়ের বাণিজ্যে। শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাইব যে এই যে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর বিষয়টা, এটা 50,000 মার্কিন ডলারে, আসলে 50 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছানোর যে একটা টার্গেট রয়েছে, সে বিষয়ে যদি বলতেন যে কিভাবে এটা সহজ হবে। এটা খুব সহজ। দেখেন, আমাদের এখন কত 37 বিলিয়ন, কালকে যে বাংলাদেশ ব্যাংকের স্টেটমেন্ট, আমাদের রিজার্ভে 37 বিলিয়ন এবং প্রবাসীরা 35 পয়েন্ট কত জানি পাঠিয়েছে। তো এই আমাদের আমরা যদি হিসাব করি, এটা হচ্ছে ফর্মাল চ্যানেলের হিসাবটা। ইনফর্মাল চ্যানেলের কোনো হিসাব আমাদের রেকর্ডে আসেনি। এখন যে ইনফর্মাল চ্যানেলটাকে যদি আমি ফর্মালে করতে চাই, তাহলে এনকারেজ করতে হবে এই যে যারা আমাদের বিদেশে আছেন তাদেরকে এনকারেজ করতে হবে। এনকারেজটা কি? ডেফিনেটলি এই সহজ সরল যারা শ্রমিক, আমাদের শ্রম ঘাম দিয়ে দেশের উন্নয়নের কাজ করছে, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কাজ করছে, আমরা তাদের জন্য কি কি ইনসেন্টিভ ডিক্লেয়ার দিয়েছি? কোনো কিছু ইনসেন্টিভ দিয়েছি? কখনো গভর্নমেন্টকে দেখেছি যে ডলারে যদি তারা ফর্মাল চ্যানেলে পাঠায় তাহলে হয়তো 2 টাকা বেশি পাবে। আসলে এটা কাজ করে না। এইটা ডিক্লেয়ার দিতে পারে কিনা বড় আকারে, যে ফর্মাল চ্যানেলে পাঠানোর পরে এন্ড অফ দি ইয়ার তুমি কী কী বেনিফিট পাবে, অথবা এখানে তাদের প্রবাসের জন্য একটা বন্ড তৈরি করতে পারে, যে ফর্মাল চ্যানেলে যদি টাকা পাঠাও বা তুমি যদি আমাদের প্রবাসী বন্ড কিনো ফরেন কারেন্সিতে, তাহলে সেটার ইন্টারেস্টটা বেটার হবে। সেটা আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে সেটা আসলে শিক্ষিত যারা রয়েছেন তারা আসলে সেই বিষয়টা বুঝবেন। প্রবাসীদের বন্ড কেন তোমার লাভ হবে, বা দেশপ্রেমের যে বিষয়টি আপনি একটু আগে আপনার সঙ্গে আলাপ করছিলাম, যে দেশপ্রেমের জায়গা থেকে বৈধ পথে আসলে টাকা পাঠানো। কিন্তু যারা মানে একেবারে লেবার শ্রেণীর, যারা শ্রমিক শ্রেণীর, যারা বিদেশে গেছে, তারা আসলে চায় যে আমি টাকাটা পাঠালাম, আমার পরিবারের হাতে সরাসরি চলে গেল। এটা তো আপনি রাইটলি অ্যাড্রেস করেছেন। তো এটাকে আপনি বন্ধ করতে পারবেন না। এটা পৃথিবীর সব দেশে কিন্তু এই জিনিসগুলো হয়ে থাকে। তবে আমরা আমাদের আমাদের যে ভাইয়েরা যারা যখন যাওয়ার সময় যদি আমরা তাদেরকে সরকারের ঘোষিত কোনো ইনসেন্টিভ প্যাকেজ, ইন্টারেস্টিং প্যাকেজ, যেটা তাদেরকে আকৃষ্ট করবে, যেটা তারা রিয়েলি মিন করবে, মানে কথার কথা নয়, রিয়েলি মিন করবে, যে আমি 1 বছরে যদি আমার ডকুমেন্ট থাকে, আমি আসার সময় এই জিনিস নিয়ে আসতে পারবো, কিংবা আমি দেশে ব্যাংকের মাধ্যমে যদি এই টাকাটা পাঠাই, গভর্নমেন্ট আমাকে ইনসেন্টিভ আরও এত %
দেশে আসার পরে কোনো ইনভেস্টমেন্টের জন্য, কোনো বাড়ির জন্য, লোনের জন্য, মানে আমাকে প্রায়োরিটি দেবে, সুযোগ দেবে। আসলে তো আপনি দেখেন আমাদের এই দেশের এই খাতটা পৃথিবীতে যখন ইকোনমিক রিসেশন হয়েছে আমাদের দেশটাকে বাঁচিয়ে রেখেছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা। কোভিডের সময় সমস্ত পৃথিবী যখন নরবর অবস্থা তখন কিন্তু আমার দেশটাকে বাঁচিয়ে রেখেছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা, যারা ফরেন কারেন্সি দিয়ে। ঠিক এই চেঞ্জের মধ্যে এই গত 1.5 বছর 2 বছর 3 বছরের যে আগে যে মানে ফরেন কারেন্সি যে ইয়েটা হচ্ছে, এই ক্রাইসিসটাকে কিন্তু দেখেন আবার টেনে তুলেছে প্রবাসীরা। বারবার তারা প্রমাণ করেছে তারা এই দেশের অর্থনৈতিক সহায়ক শক্তি, বৃহৎ শক্তি এবং সবচেয়ে কন্ট্রিবিউট করে তারা। হ্যাঁ, কিন্তু এই যে আশ্চর্যের বিষয়, শক্তিটাতে আসলে কাজে লাগানো এবং ভালোভাবে পরিকল্পনা নেয়া, সরকার যখন এই বিষয়ে পরিকল্পনা নেয় তখন কি আপনাদের অংশগ্রহণ থাকে কিনা, আপনাদের মতামত নেন কিনা? আমি দেখেন আমি 2004 থেকে আমি মোটামুটিভাবে আমি প্রথম বাইরার মহাসচিব, আমি সে থেকে এই পর্যন্ত আমি লাস্ট আউটগোয়িং কমিটির মহাসচিব। আমি এই পর্যন্ত কথাই শুধু আলোচনা হয়, আলোচনাগুলো আলোচনার জন্য আলোচনা করা হয়। এয়ারপোর্টে লাউঞ্জ খোলা হয়, আমাদের যারা নীতি নির্ধারক তারা সুন্দর কথা বলেন, কিন্তু বাস্তব ভিত্তিক আলোচনা একদম এটা অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে সবার ইনভলভমেন্ট থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা আছে, উনি প্রায়শ বলেন যে তাদেরকে আমরা সুযোগ সুবিধা দেব। আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অর্থমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক সবাই এটা নিশ্চয়তা দিতে হবে যে প্রবাসীদের জন্য ফরমাল চ্যানেলে আমরা যখন তারা টাকা পাঠাবে তারা রিসিট যদি দেখাতে পারে বৎসরে তারা মানে কি কি সুবিধা পাবে, কি কি প্যাকেজের আওতায় আসবে, একটা প্যাকেজ ঘোষণা করতে হবে। তাহলে এটা একমাত্র শুধু ওই কথার জন্য কথা, মানে এটা দিয়ে বাস্তবায়ন করতে হবে, ইমপ্লিমেন্টেশনটা লাগবে। এটার জন্য আমাদের সাথে কখনো ওনারা আলাপ করেননি, পরামর্শ আলাপ মানে এই যে একটা কি কি করলে পরে আমরা পৃথিবীর বহু দেশের এক্সাম্পল বিভিন্ন সময় বিভিন্ন মিটিংয়ে আমরা দিয়েছি যে এই দেশ কীভাবে উঠছে, ওই দেশ কীভাবে উঠছে, ওই দেশের রিমিটেন্স কীভাবে বাড়ছে, সেটা আমরা তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু ভেরি আনফরচুনেট, আসলে আমলাতান্ত্রিক একটা বিষয় আছে, ওনারা এই মানে কথার জন্য কথাগুলো বলেন। কারণ গত ক্রাইসিসে যখন রিমিটেন্স যখন একদম নিচের দিকে নেমে আসছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলতেছিলেন তখন রিমিটেন্স পাঠানোটা আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে কর্মী পাঠানো, এটা অর্থ মন্ত্রণালয়ের কাজ। অর্থ মন্ত্রণালয়ের সাথে যখন আলাপ করি তারা বলে যে এটা তো আমরা না, এখানে অ্যাম্বাসেডার কিংবা অ্যাম্বাসি তাদের যদি একটা ভূমিকা থাকে সেখানকার কমিউনিটির সাথে, দায়িত্বটাকে আসলে কেউ নিতে চান না। এটা একটা চেইনে নিয়ে আসতে হবে, এটা একটা চেইনে নিয়ে আসতে হবে। আপনার কাছে আরেকটা প্রশ্ন আমি করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের যে বাইরে যে ভাইয়েরা প্রবাসীরা যারা যাচ্ছেন তারা প্রশিক্ষিত করা, তাদেরকে প্রশিক্ষণ দেয়া, দক্ষ করে তাদেরকে পাঠানো, শুধুমাত্র শ্রমিক কিন্তু দক্ষ শ্রমিক হিসেবে তাদেরকে পাঠালে আমাদের রেমিটেন্স প্রবাহটাকে অনেক বেশি বাড়বে, অনেক বেশি বাড়বে। আজকাল পৃথিবীতে প্রায় আমরা এখন তো যেহেতু সেটার জন্য কি কোনো পরিকল্পনা, আমরা যেহেতু এই ইন্ডাস্ট্রিতে আছি আমরা বুঝি, যারা আমরা রিক্রুট করি, আজকাল পৃথিবীতে দক্ষ কর্মীর চাহিদাটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, অনেক বেশি বেড়ে যাচ্ছে। এবং সেখানে সুবিধাটা কি, মাইগ্রেশন কস্ট জিরো কস্টে তারা কিন্তু নিচ্ছে, তারা সার্ভিস চার্জ দিচ্ছে, সব কিছু তারা দিচ্ছে দক্ষ কর্মীর, এবং তারা বেতনও বেশি পাচ্ছে। এখন কত হচ্ছে দক্ষতা বলতে কি, দক্ষতা বলতে আমাদের যে টিটিসিগুলোতে যে ট্রেনিং দিচ্ছে ইলেকট্রিশিয়ান, মেশন, এগুলো দক্ষতা, এগুলো সেমি স্কেল, এগুলোকে আমি মনে করি না যে এটা নট আপ টু দ্য লেভেল। এটা 3 মাস 6 মাসের ট্রেনিং দেয় ওদের অবকাঠামো। আমি টিটিসির ইয়েগুলো শুধু তাদেরকে আরও স্ট্রেনথেন করতে হবে, চাহিদা অনুযায়ী আমাদের কর্মীর চাহিদা, ডেস্টিনেশন কান্ট্রির চাহিদা অনুযায়ী ট্রেনিং সেন্টারগুলোকে আপগ্রেড করতে হবে, ট্রেনারদেরকে আপগ্রেড করতে হবে। ইকুইপমেন্ট তো চেঞ্জ হচ্ছে, আপনি ব্র্যান্ড চেঞ্জ হচ্ছে মানে প্রতি মুহূর্ত। সুতরাং একটা আধুনিকায়ন করার জন্য প্রযুক্তিগত উৎকর্ষতা বাড়াতে হবে, আমরাও পেশাদারিত্ব বাড়াতে হবে, যাতে করে আমার এই যে দক্ষতা উন্নয়নের জন্য কাজগুলো যাতে আমরা করতে পারি। দক্ষতা উন্নয়ন যে করা যায় এবং একজন দক্ষ শ্রমিক হিসেবে আমি বাইরে যেতে পারবো, এটার যে একটা প্রচারণা, অনেকেই হয়তো জানেনই না যে আমার আসলে দক্ষ হওয়ার সুযোগ রয়েছে দেশে, সেটার জন্য কোনো পরিকল্পনা? আচ্ছা, একটা জিনিস হচ্ছে কি এখানে আমি একটু বলা প্রয়োজন,
দক্ষ শ্রমিকের চাহিদা আমাদের দেশেও আছে, কিন্তু তাদেরকে রিয়েল অর্থে যে দক্ষতা করে তোলা, বিদেশকে টার্গেট করে যে দক্ষতা দরকার সেটা হচ্ছে একটা জিনিস, আর ডোমেস্টিক মার্কেটে কাজ করা সেটা হচ্ছে আর একটা জিনিস। বিদেশি মার্কেটে দক্ষ হতে হলে তাকে শুধু একটা সার্টিফিকেশন পেলে হবে না, তার এক্সপিরিয়েন্সটা চাই। আমরা বারবার মন্ত্রণালয় সেটা বলেছিলাম যে আজ আমাদের বর্তমান টিটিসিগুলো সেগুলো ট্রেনিং শেষ করে তাদেরকে একটা সনদ দেয়, সুতরাং তারা সনদধারী, তারা অভিজ্ঞতা হয় নাই। তাদেরকে যদি কোথাও কোনো ফ্যাক্টরির সাথে কোনো কনসার্ন ইন্ডাস্ট্রির সাথে যদি ইন্টার্নি 1 বছর করাতো, এই 1 বছরটা তাদের ট্রেনিংয়ের সাথে যোগ হতো, অভিজ্ঞতাটা একটা যোগ হতো। কিন্তু এখন আমাদের টিটিসিতে শুধু ট্রেনিং দিয়ে তাকে সনদ দেওয়া হলো। এই সনদ দিয়ে কিন্তু বিদেশি এই ট্রেনিং এর খবরটাই কতজন জানেন? হ্যাঁ, এটা প্রচার করতে হবে। আমাদের এই সেক্টরে প্রচারণা কিন্তু খুব কম। আর জনশক্তি রফতানির ক্ষেত্রে যেটি হয় যে আমি কার মাধ্যমে যাব, একটা বৈধ কোম্পানি বেছে নেয়া, এজেন্সি বেছে নেয়া, এটা একটা দুরূহ কাজ। আমরা দেখেছি প্রায়ই টাকা পয়সা দিয়ে তারা আসলে নিঃস্ব হয়ে গেছেন। এটা হচ্ছে, আমরা আপনার এই কথার উত্তরে এই কথাটা বলবো, আমরা সরকারের সাথে সবসময় যে কথাটা বলে আসছি, একটা কানেক্টিভিটি, অর্থাৎ চাহিদা এবং এই ইনফরমেশনগুলো যদি আমি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছতে পারি, অর্থাৎ একটা ইউনিয়ন কাউন্সিলে বসে সে জানবে যে বৈধ রিক্রুটমেন্সি কারা এবং কোন কোন অফিসে কী কী কাজ আছে, এরকম একটা কানেক্টিভিটি যদি বাড়ানো যায় তাহলে সে প্রতারিত হওয়ার সুযোগগুলো কম থাকে। আপনি দেখেন আমাদের এই দেশে আমরা এগ্রিকালচার আমাদের ফার্স্ট হচ্ছে, আমাদের মানে প্রথম আমাদের প্রায়োরিটি, তারপর হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের যেটা বিকাশের ক্ষেত্র আমাদের, তারপর আমরা বলি যে আমাদের অভিবাসী কর্মী। আমি এখন আপনি যদি এগ্রিকালচার ইয়েতে যান, কৃষি ইয়েতে যান, দেখবেন যে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত কৃষি কর্মকর্তা আছে, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত কৃষি কর্মকর্তা আছে। এটা একটা বৃহৎ একটা কন্ট্রিবিউশন। আমি সেকেন্ড কন্ট্রিবিউশন যদি ধরি, যদি আমার এই প্রবাসী কর্মী, তাহলে একটা উপজেলা পর্যায়ে পর্যন্ত যদি একটা সহকারী পরিচালক দেওয়া যায়, অন্তত তার ওই সেলে, তার ওই অফিসে গিয়ে সে ইনফরমেশনগুলো পাচ্ছে যে আজকে বিএমইটির পারমিশন কারা কারা নিচ্ছে, কিংবা বৈধ রিক্রুটিং লাইসেন্সের তালিকা তারা পাচ্ছে, কমপ্লেন করার জন্য তারা সুযোগগুলো পাচ্ছে। কোনো তাদের অভিযোগ থাকলে কোনো কিছু জানা, কোনো তথ্য, সার্বিক তথ্য জানার জন্য কিন্তু মানুষ প্রতারিত হচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠী হ্যাঁ, প্রান্তিক জনগোষ্ঠী তারা গ্রামের দালাল ধরতেছে, তারা আবার শহরের একজন মধ্যসত্ত্ব আসছে, এবার ঢাকার মধ্যসত্ত্ব, এটা আরো বড়। এই যে সার্বিক একটা লাইন আপ, একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। প্রত্যেকটা জায়গায় একটা এরর। সর্বোপরি আসলে আমরা বলতে পারি যে প্রবাসীদের যে রেমিটেন্স বন্ড, পুঁজিবাজার বন্ড, সেটা আসলে শিক্ষিত জনগোষ্ঠী যারা রয়েছেন তাদের জন্য বেশ কাজে দিবে, এবং যারা শ্রমিক শ্রেণীর রয়েছেন তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য মন্ত্রণালয় থেকে বা দূতাবাস থেকে যদি উদ্যোগ নেওয়া হয় তাহলেও সেটা কাজে দেবে। জনশক্তি রপ্তানিতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এজেন্সিগুলো, বৈধ এজেন্সিগুলো ইনফরমেশনগুলো পৌঁছে দেওয়া যায়, ইনফরমেশনগুলো আপনার এই যে মসজিদ ভিত্তিক প্রচারণা করা যায়, আপনার এই যে সমাজ ভিত্তিক প্রচারণা করা যায়, তাহলে পরে এই অ্যাওয়ারনেসটা আরো সাকসেসফুল হবে। আমাদের কিন্তু আমরা কিন্তু প্রচারণাগুলো অ্যারাউন্ড দ্য ঢাকা সিটি, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, সারা দেশে হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বাইরার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম সচিবালয়ে নজরুল বর্ষ 2026-27 উপলক্ষে সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। মাতৃভূমিকে ভালোবাসার ক্ষেত্রেও তিনি আমাদের অন্যতম প্রধান দিশারি। আমাদের জীবন, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, সংগ্রাম, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য তার রচনার মধ্যে মহিমায় সৌন্দর্য নিয়ে বক্সময় হয়ে রয়েছে। কবি নজরুলের সৃষ্টিশীলতার মধ্যে আতিথ্য রয়েছে সকল কালের, সকল মানুষের। অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি আমাদের অনুপ্রেরণা। তার প্রাসঙ্গিকতা এবং প্রয়োজন কখনোই ফুরোয় না। আমাদের মহান মুক্তিযুদ্ধে তার কবিতা ও গান ছিল অনুপ্রেরণার প্রবল উৎস। তেমনি আমাদের সকল আন্দোলন সংগ্রামে তার সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ প্রতিরোধের মূল ভাষা। তিনি আমাদের জাতীয়
জীবনের অনিবার্য অংশ। শুধু অতীত নয়, আজকের প্রজন্মের জন্য, এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নজরুল আমাদের জীবনে প্রাসঙ্গিক। এ কারণেই আমাদের জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে গণমানুষ, বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরো গভীর ও নিবিড় করার লক্ষ্যে নানা আয়োজনে নজরুল বর্ষ শুরু করা হয়েছে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, নজরুল বর্ষ উদযাপনের লক্ষ্যে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে অনেক সরকারি কর্মকর্তাগণ উপস্থিত রয়েছেন। বেশ কয়েকজন নজরুল গবেষক এবং নজরুল সঙ্গীত শিল্পীগণও এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমার সামনে, এবং আমি ধরে নিচ্ছি যে ওপাশেও যারা আছেন, বিভিন্নভাবে কানেক্টেড যারা আছেন অনলাইনে, সেখানেও শিল্পীগণ কিছু হলেও রয়েছেন। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। তবে একটি আবদ্ধ ঘরে বসে আর যেভাবে নজরুল বর্ষ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি উদ্বোধন করছি, স্মারক, ডাক টিকিট এবং লোগো উন্মোচন করছি, এই উদ্বোধন অনুষ্ঠানটাকে আমি একটু ভিন্নভাবে আশা করেছিলাম। আমার সামনে এখানে যেখানে আমরা প্রেজেন্ট আছি, আমি চেষ্টা করেছিলাম সেই ভিন্নতা আনার জন্য। কিছুটা হলেও হয়তো বা সফল হয়েছি, তবে পুরোপুরি মনে হয় সফল হয়নি, কারণ সারা দেশে এরকম শিল্পী আরও ছড়িয়ে আছেন। আমি যে কথাটি এখন বলতে চাচ্ছি, শিল্পীবৃন্দ ছাড়া, গবেষকবৃন্দ ছাড়া অন্য যারা আছেন, দয়া করে কেউ কিছু মনে করবেন না। আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে লেখা রয়েছে যে সকল বিভাগীয় কমিশনার, জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলা অফিসার, নির্বাহী অফিসারগণ ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা বোধহয় এইরকম হলে আমার সাথে নিশ্চয়ই অনেকে একমত হবেন। কার্ডের ভাষাটা যদি এইরকম হতো যে সকল বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ে নজরুল গবেষক, নজরুল শিল্পী, নজরুল প্রেমীগণ ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন, তাহলে বোধহয় এটা অনেক বেশি যৌক্তিক এবং সামঞ্জস্যপূর্ণ বলে আমার কাছে মনে হয়। উপস্থিতিবৃন্দ, এই কথাটি বা এই উপলব্ধিটার কারণ হলো আমাদের যে ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি যখন আমরা করি, সেই অনুষ্ঠানে যদি আমরা বলতাম, যে কটি অনুষ্ঠান হয়েছে তার মধ্যে যদি আমরা বলতাম যে নজরুল গবেষক, নজরুল শিল্পী, নজরুল প্রেমী মানুষেরা ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডে, তাহলে কেমন শোনাতো ব্যাপারটা, বা তাহলে দেখতে কেমন লাগতো। ঠিক এ কারণেই আমি উদাহরণটা দিলাম যাতে বুঝতে সকলের সুবিধা হয়। ঠিক এ কারণেই আমি নজরুল বর্ষ উদযাপনে সকল বিভাগীয় কমিশনার, জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলা নির্বাহী অফিসারগণ ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন, এই কথাটা মানে টোটাল বিষয়টার সাথে একটু, অবশ্যই ওনারা থাকবেন, বাট এটার সাথে যদি অন্যরাও থাকতেন যাদের থাকাটা উচিত ছিল, তাহলে বোধহয় ইয়েস, এটাই আমি বোঝানোর চেষ্টা করছি। আশা করি আমি সকলকে, বিশেষ করে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের যারা মন্ত্রী সাহেব সহ, সেক্রেটারি সাহেব সহ যারা উপস্থিত আছেন, প্রতিমন্ত্রী সহ, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি চাইছি আসলে, এবং আমার সাথে নিশ্চয়ই শিল্পীগণ এবং গবেষকগণ নিশ্চয়ই একমত হবেন। সকল উপস্থিতিবৃন্দ, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ, কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাহীন ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব আমাদের নতুন প্রজন্মের সামনে একদিকে যেমন জ্ঞানের দ্বার উন্মোচন করে দিয়েছে, অপরদিকে মূল্যবোধ হারিয়ে বিপদগামী হওয়াও পথ উন্মুক্ত করেছে হয়তোবা। এমন একটি জটিল বাস্তবতায় কাজী নজরুল ইসলামের আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি, কিংবা থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। এই ধরনের নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছড়া বা কবিতা আমাদের প্রজন্মের সামনে আশার আলোক পত্রিকা নিয়ে হয়ে উঠতে পারে। এই কারণেই কবি নজরুলকে নিয়ে আলোচনা মন্ত্রণালয় কিংবা সরকারি অফিসের চার দেওয়ালে আবদ্ধ না রেখে তার সাহিত্য, কর্ম, তার জীবনবোধ পৌঁছে দিতে চাই মানুষের ঘরে ঘরে। যেই
অ্যাডভাইসটি আমাদেরকে শিল্পীগণও তাদের বক্তব্যে উল্লেখ করেছেন। কবি নজরুলের জীবন ও কর্ম, তার চিন্তা দর্শন ছড়িয়ে দেওয়া প্রয়োজন প্রজন্ম থেকে প্রজন্মতরে। কবি নজরুল নিজেও তার অভয় সুন্দর কবিতায় লিখেছেন, আমি গেলে যারা আমার পতাকা ধরিবে বিপুল বলে, সেই সে অগ্র প্রতীকের দল, এসো এসো পথতলে। উপস্থিত সুধীবৃন্দ, নজরুল বর্ষ উদযাপনে বছরব্যাপী কর্মসূচি আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। ফলে সাহিত্য সম্মেলন, গবেষণা সেমিনার, সাংস্কৃতিক উৎসব, নজরুল সঙ্গীতের আসর, প্রকাশনা কার্যক্রম, নাট্য উৎসব এবং চিত্র প্রদর্শনী সহ নানা আয়োজনের মাধ্যমে জাতীয় কবির সৃষ্টিকে জনপরিসরে আরো বিস্তৃতভাবে তুলে ধরার একটা উপলক্ষ তৈরি হয়েছে। ডিজিটাল মাধ্যমেও আজকে যেরকম আমরা ডিজিটাল মাধ্যমে মোটামুটি সারা দেশে এই অনুষ্ঠানটি উদ্বোধন করছি, সে একইভাবে ডিজিটাল মাধ্যমে তার সাহিত্য এবং সঙ্গীত সংরক্ষণ এবং তার সাহিত্যকর্ম আন্তর্জাতিক পরিসরে আরো বিস্তৃতভাবে প্রচারের সুযোগও কিন্তু তৈরি হয়েছে। আসুন এই সুযোগটিকে কাজে লাগিয়ে সারা দেশে নজরুল বিশেষজ্ঞ তথা নজরুল প্রেমীদের নিয়ে গঠিত নজরুল বর্ষ উদযাপন জাতীয় কমিটির মাধ্যমে দেশের সকল জেলা, উপজেলা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বছর জুড়ে প্রতিটি অনুষ্ঠান সফলভাবে পালন করা অত্যন্ত জরুরি বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। উপস্থিতিবৃন্দ, যারা নজরুল বিশেষজ্ঞ তারা কবিকে নানাভাবে নানা বিশেষণে ভূষিত করে থাকেন। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলেন বাংলাদেশের মন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেমন বলেন, গাহি সাম্যের গান, সেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, সেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। উপস্থিতিবৃন্দ, অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ, বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের এই নিরাপত্তা নয়, আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায় এবং আপনাদের সকলের সহযোগিতায় সরকারের পক্ষে সম্ভব সেটিকে নিশ্চিত করা। পরিশেষে নজরুল বর্ষ উপলক্ষে সচিবালয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এবার বন্দর বাণিজ্যের খবর। দীর্ঘদিন পর ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় উচ্ছ্বসিত বেনাপোল বন্দরের ব্যবসায়ীরা। বিস্তারিত জানবো, বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাব তার কাছে। 2024 জুলাইয়ের গণ অভ্যুত্থানে দেশে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হলে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সরকার বাংলাদেশিদের ট্যুরিস্ট, বিজনেস ও যে শিক্ষা বিষয় অর্থাৎ স্টুডেন্ট বিষয় বন্ধ করে দেয়। পরবর্তীতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলেও দেখতে পেয়েছি যে ভিসার উপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি। ফলে বাণিজ্য খাত, ভ্রমণ খাত এবং শিক্ষা খাত দু দেশের কিন্তু বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিল। এরপর আমরা দেখতে পেয়েছি অর্থাৎ চলতি বছরের 12ই ফেব্রুয়ারি নির্বাচনের
মাধ্যমে কিন্তু বিএনপি নেতৃত্বে সরকার ক্ষমতা আসার পর ভিসার উপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের কিন্তু একটু আশ্বাস পাওয়া যায় ভারতের পক্ষ থেকে। এবং সর্বশেষ গত 28শে জুন আমরা দেখতে পেয়েছি যে ট্যুরিস্ট ভিসা একটি আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে চালু করা হয়েছে এবং এই চালুর ফলে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই বেনাপোল বন্দর ব্যবহারকারী যারা ব্যবসা আছেন, যারা দীর্ঘদিন তাদের ভিসা না থাকায় ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করতে নানান ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়েছিলেন, তারা কিন্তু নতুন করে কিন্তু আবার ব্যবসা বাণিজ্যের যে আশার সঞ্চার তাদের ভিতরে হতে দেখতে পেয়েছি। এছাড়া যারা ভিসা না থাকায় কিন্তু যারা ভারত ভ্রমণ বা অন্যান্য জরুরি কাজ সম্পন্ন করতে যেতে পারেননি, তারাও কিন্তু নতুন করে ভিসার যে প্রস্তুতি, সে পাওয়ার প্রস্তুতি সেটি নিতে শুরু করেছেন। এছাড়া এখানে ভিসার সাথে যারা জড়িত, অর্থাৎ ভ্রমণ সাথে যারা জড়িত বিভিন্ন পেশাজীবী মানুষ, তারা কিন্তু ভিসা বন্ধ না থাকায় তাদের প্রতিষ্ঠান অনেকের বন্ধ হয়ে গিয়েছিল, অনেকে কিন্তু বেকার হয়ে গিয়েছিলেন। তবে ভিসা প্রাপ্তির খবরে কিন্তু যে সমস্ত প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছিল, তারা দেখতে পেয়েছি তারা কিন্তু নতুন করে কিন্তু আবার ওই যে তাদের সে প্রতিষ্ঠান তারা আবার খুলতে শুরু করেছে এবং যারা চাকরি হারিয়েছিল তারা কিন্তু আবার নতুন করে চাকরিতে ফিরে এসেছে বলে আমরা দেখতে পেয়েছি। আমরা কথা বলেছি বন্দর পরিচালকের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ট্যুরিস্ট ভিসা যাত্রীরা এখনো যাতায়াত শুরু করেনি, তবে যাত্রীরা আসলে দ্রুত তারা এই বেনাপোল বন্দর তাদের আনুষ্ঠানিকতা সারতে পারছে, তার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে আমার কাছে সর্বশেষ। বেনাপোল স্থলবন্দর থেকে সহকর্মী আজিজুল হক। দেখছেন এ সময়ের বাণিজ্য। বিদ্যুতের ব্যবহার প্রায় একই রকম, কিন্তু কেটে নেওয়া হচ্ছে আগের তুলনায় দ্বিগুণ 3 গুণেরও বেশি টাকা। এতে বড় আর্থিক ক্ষতিতে অসংখ্য গ্রাহক। এটিকে নিছক কারিগরি ত্রুটি নয়, বরং বিদ্যুৎ সংস্থাগুলোর আর্থিক অনিয়ম হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আর বিদ্যুৎ বিভাগ বলছে অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশনা দেওয়া হয়েছে বিতরণ কোম্পানিগুলোকে। মিজানুর রহমান মিন্টুর ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা সিজার রহমান গত 5 বছর আছেন একই বাসায়। সাধারণত 1.5 থেকে 2,000 টাকায় সীমিত থাকে মাসের বিদ্যুৎ খরচ, কিন্তু জুনে এক লাফে তা অস্বাভাবিক হারে বেড়েছে কয়েক গুণ। এটা টোটালি একটা ভুতুরে ব্যাপার মনে হচ্ছে, যেটা একেবারে অস্বাভাবিক। এটা কখনোই হয় নাই। স্বাভাবিকের তুলনায় 3-4 গুণ বেশি অলরেডি আমরা রিচার্জ করে ফেলেছি। জাস্ট 15 দিনে আমরা 6,500 করেছি, আর তার আগে তো যেটা করেছি অলমোস্ট 8-9 হাজার টাকার মতো আমাদের এই 1 মাসে করা হয়ে গেছে। সাবেক সরকারি কর্মকর্তা লতিফ বক্সির অভিজ্ঞতাটা আরও তিক্ত। প্রিপেড মিটার রিচার্জের 3 দিনের মধ্যে নজিরবিহীনভাবে কেটে নেওয়া হয়েছে 7,000 টাকার বেশি। 28 তারিখে আমি 8,000 টাকা রিচার্জ করলাম, 28, 29, আজকে হলো 30, আজকে আমার ব্যালেন্স হলো 961 টাকা। কিভাবে সম্ভব? অ্যাভারেজ আমার প্রতি মাসে প্লাস মাইনাস 5,000 টাকায় হয়ে যায়, কিন্তু আমার এই মাসে যেভাবে হয়েছে এটা মানে অবিশ্বাস্য। কমপ্লেন করলে বলে আমাদের কিছু করার নাই। রাজধানীতে এমন অভিযোগ অগণিত গ্রাহকের। জুন থেকে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বটে, তবে যে হারে টাকা কাটা হচ্ছে তা একেবারে অস্বাভাবিক। বিদ্যুতের ব্যবহার প্রায় একই রকম থাকলেও জুনে এসে বিল গুনতে হচ্ছে আগের তুলনায় দ্বিগুণ 3 গুণেরও বেশি। এরকম ভাবে তো কোনো সময় কাটে নাই। টাকা ভরতেছি, টাকা চলে যাচ্ছে, কেন কাটতেছে এটা কোনো সদুত্তর তারা দিতে পারতেছে না। এখন বিদ্যুতের দাম বাড়লে তাই বলে কি একদিনে 300, 400, 500 টাকা করে একটা ঘরের বিদ্যুৎ চার্জ করে? 1,000 টাকা 1 মাসে উপরে যেত, কিন্তু এখন আমার 2,000 টাকা 1 মাস যায় নাই। গত মাসে যে ব্যবহার ছিল আমার এই মাসে সেম ব্যবহারই আছে, কিন্তু আমার গত মাসে ছিল আমার 1,500 টাকা ছিল, এখন আমার হয়ে গেল 4,000 টাকা। তাহলে তো অস্বাভাবিক মনে হবেই। এরকম ভাবে হইলে তো আমরা চলতে পারতেছি না, আমাকে আট থেকে কারেন্টের বিলই বেশি যেতে আছে। অস্বাভাবিক হারের এই বিদ্যুৎ বিল বিতরণ সংস্থাগুলোর আর্থিক অনিয়মের কৌশল বলে অভিযোগ কারো। গ্রাহকদের প্রতি বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো কতটা দায়বদ্ধ তা নিয়ে প্রশ্ন আছে কম বেশি। অতিরিক্ত বিদ্যুৎ বিল নেওয়া সহ হরহামেশাই গ্রাহক ভোগান্তির যেসব অভিযোগ সামনে আসছে তা নিয়ন্ত্রণে বিতরণ কোম্পানিগুলোকে জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এরা এত বেশি চালাক হয়ে গেছে, ম্যানুয়ালি আগে যে চুরি করতো এখন ডিজিটালি এটা করছে। নোবডি ইজ অ্যাকাউন্টেবল, তাই তো হচ্ছে। কোনো এই ডিজিটাল মিটারের রং প্রোগ্রাম যদি থেকে থাকে অথবা এই ওভার রিডিংয়ের যদি যে জিনিসটা হচ্ছে, এটার জন্য কোনো অফিসারের তো চাকরি যায় নাই, কোনো লাইনম্যান তো শোকজ হয় নাই, কারোই তো কিছু হয় নাই। তো না হলে এটা শাস্তিটা কার হবে? স্টেট মিনিস্টার আছে এখানে, একটা ফুল মিনিস্টার আছে,
So what they are doing? বিদ্যুৎ বিভাগ অবশ্য বলছে অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিতরণ কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। অলরেডি আমরা সব ইউটিলিটিকে বলে দিয়েছি এই বিষয়গুলো সর্বোচ্চ সতর্কতা দিয়ে দেখতে, কোনো গ্রাহকের যদি কোনো হয়রানি হয় তাদেরকে প্রপারলি অ্যাটেন্ড করতে। গ্রাহকদের বিদ্যুৎ অফিসে গিয়ে সরাসরি কিংবা হটলাইনে অভিযোগ জানানোর অনুরোধ করেছে বিদ্যুৎ বিভাগ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের কার্যক্রম চলছে নামমাত্র। গত 2 বছর ধরে বন্ধ রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া, নষ্ট হয়ে গেছে এসি, বন্ধ দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণও। পার্কের ভেতরে মাদকসেবীদের আনাগোনা ও নিরাপত্তা ঘাটতির অভিযোগও তুলেছেন বিনিয়োগকারীরা। সরকারি তদারকির অভাবে মুখ থুবড়ে পড়ে আছে দেশের অন্যতম আইটি হাব যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের কার্যক্রম। বিপুল সম্ভাবনা থাকলেও প্রযুক্তির এই আধুনিক কেন্দ্রে মাসের পর মাস ধরে অনেকটা মুখ থুবড়ে পড়ে আছে। 2 বছর ধরে অকেজো পার্কের কেন্দ্রীয় শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, গরমে অতিষ্ঠ কর্মী আর উদ্যোক্তারা বারবার তাগিদ দিলেও মেরামতের কোনো উদ্যোগ নেই। এছাড়া দক্ষ জনবল তৈরির উদ্দেশ্যে এই পার্ক গড়ে উঠলেও 3 বছর ধরে বন্ধ সব ধরনের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, মিলছে না সরকারি কোনো আর্থিক সুবিধাও। উদ্যোক্তাদের অভিযোগ, পার্কের ভেতরে বহিরাগতদের অবাধ বিচরণ, মাদক সেবনের ঘটনায় ভেঙে পড়েছে নিরাপত্তা ব্যবস্থা, আটকে আছে তাদের ভাড়া ও নবায়ন চুক্তিও। এখানে এসি নাই, এসি না থাকাতে আসলে মানে এই গরমের মধ্যে কাজ করা খুব কঠিন হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে কর্মীরাও স্বাচ্ছন্দ্য বোধ করছে না। এখানে নিরাপত্তার কোনো নাই, কখন কে আসতেছে কখন কে যাচ্ছে কোনো ওইভাবে তদারকি নাই, যার কারণে এখানে মেয়েরা বিশেষ করে আসার জন্য নিরাপত্তাহীনতায় ভুগছে। বিদ্যুৎ চলে গেলে হয় এসি বন্ধ থাকে, তা নাহলে লিফট বন্ধ থাকে, এই ধরনের ম্যানেজমেন্ট নিয়ে চলতেছে। তো এইভাবে তো আর হাইটেক পার্কে টিকে থাকা যায় না। গত 3 বছরে এই জায়গাটার কোনো স্কিল ডেভেলপমেন্টের কোনো উদ্যোগ, বিশেষ কোনো উদ্যোগ সরকারের নেই। আইটির দিকে যদি সরকার নজর না দেয় তাহলে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা কিন্তু জাতি হিসাবে এগোতে পারবো না। তো এইটার দিকে যদি সরকার নজর দেন, সরকার যদি এদিকে মনোযোগ দেন এবং আমাদের সহযোগিতা করেন, তাহলে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে এবং আইটি সেক্টরের উন্নতি হবে। পার্ক কর্তৃপক্ষের দাবি, সব সমস্যা চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমাদের এন্ড থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আসলে বিনিয়োগকারীদের সাপোর্ট দেওয়ার। বিনিয়োগকারীরাও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে। আমরা সমন্বিতভাবেই আসলে পার্কের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি। 2017 সালে প্রায় 305 কোটি টাকা ব্যয় নির্মিত এই পার্কে বর্তমানে 61টি প্রতিষ্ঠানের অফিস রয়েছে, যার মধ্যে 46টি চলমান। এছাড়া বিনিয়োগকারী না মেলায় 28,000 স্কোয়ার ফিট জায়গা পড়ে আছে। সময় সংবাদ, যশোর। যশোরের ভৈরব নদ খননে 350 কোটি টাকা ব্যয় হলেও ন্যূনতম সুফল মেলেনি। পানি উন্নয়ন বোর্ডের দাবি, বিভিন্ন সংস্থার অপরিকল্পিত সেতু ও কালভার্টের কারণে নদে ফেরেনি জোয়ার ভাটা, চলছে না নৌযানও, উল্টো দখল দূষণে পরিণত হয়েছে কচুরিপানা ও ময়লার ভাগাড়ে। ভৌগোলিকভাবে অতি গুরুত্বপূর্ণ নদীটি দখল দূষণে প্রায় অস্তিত্বহীন। খননে শত কোটি টাকা ব্যয় করলেও মেলেনি সুফল। ভারতের গঙ্গা থেকে উৎপত্তি হয়ে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও খুলনা হয়ে বঙ্গোপসাগরে মিশেছে ঐতিহাসিক ভৈরব নদ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দাবির মুখে 2018 সালের 18 জানুয়ারি যশোরের চৌগাছা থেকে অভয়নগরের আফরাঘাট পর্যন্ত 96 কিলোমিটার নদী খনন কাজ শুরু হয়। 2023 সালে শেষ হওয়া এই প্রকল্পে ব্যয় ধরা হয় 279 কোটি 12,75,000 টাকা। বিপুল পরিমাণ অর্থ খরচ করেও স্বচ্ছ পানি নয়, যশোরবাসী পেয়েছে কচুরিপানা আর ময়লার ভাগার। আমাদের এই নদী খনন হয়েছে 4-5 বছর হয়েছে, কিন্তু এই কালভার্টের কারণে মনে করেন জোয়ার ভাটাও আসে না, নদী ভরে গেছে পটে। আমাদেরকে যে স্বপ্ন দেখানো হয়েছিল সেই স্বপ্নটা আসলে আমরা বাস্তবায়নে কোনো কিছু দেখতে পারলাম না। পানি উন্নয়ন বোর্ডের দাবি, নদীর গতিপথ সচল না হওয়ার পেছনে মূল বাধা বিভিন্ন সরকারি সংস্থার তৈরি করা অপরিকল্পিত সেতু ও কালভার্ট। অপ্রশস্ত ব্রিজ এবং কালভার্টগুলো নির্মাণকারী সংস্থা কর্তৃক যদি অপসারণ করে নতুন প্রশস্ততায় এবং নতুন গভীরতায় ব্রিজসমূহ নির্মাণ করা যায়, তাহলে ভৈরব নদ তার পূর্বের রূপ ফিরে পাবে। বিভিন্ন সেতু ও কালভার্টের মধ্যে এলজিডি রয়েছে 26টি, সড়ক ও জনপথ বিভাগের 4টি, ত্রাণ ও পুনর্বাসন বিভাগের 19টি, রেলওয়ের 1টি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের 1টি এবং বিএডিসির 3টি। সময় সংবাদ, যশোর। জলবায়ু পরিবর্তন, অনুকূল আবহাওয়ার অভাব এবং বনাঞ্চলে জলদস্যুদের দাপটে সুন্দরবনের মধু উৎপাদনে দেখা দিয়েছে নিম্নগতি।
চলতি মৌসুমে আহরণের পরিমাণ গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। কমেছে মোয়াল ও রাজস্ব আয়, ফলে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না জিআই স্বীকৃতি পাওয়া সুন্দরবনের মধুর বাণিজ্যিক ও রফতানি সম্ভাবনা। মঞ্জুরুল হক মঞ্জুর ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। প্রাকৃতিক পুষ্টিগুণ ও ঔষধি বৈশিষ্ট্যের কারণে দেশ বিদেশে সমাদৃত সুন্দরবনের মধু। তবে বছর বছর কমছে এই মধুর উৎপাদন। প্রতি বছর এপ্রিল ও মে মাসে মধু আহরণের জন্য অনুমোদন দেয়া হয়। চলতি 2025-26 মৌসুমে সংগ্রহ হয়েছে 174 মেট্রিক টন মধু, যা গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। প্রথম সিজনে অল্প কিছু হয়েছে, তারপরে ফুল শুকিয়ে যাওয়ার পরে জঙ্গলেতে পোকও চলে গেছে, এখনো চাকও নেই। আগে যেমন মানুষ মধু পেত, গতবারটার পাইছে 2 মণ, এবছর 2 কেজিও মধু হয়নি। মধু উৎপাদন কমে যাওয়ায় প্রভাব পড়েছে ব্যবসায়ও। ডে বাই ডে নতুন কাস্টমার আমার বৃদ্ধি পাচ্ছে, সুতরাং যদি এই সময় আমি মধু কালেকশন বেশি না করতে পারি, আমি কিন্তু হিউজ পরিমাণ সার্ভিসটা দিতে পারতেছি না। সুন্দরবনের জীববৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন ও মৌসুমী আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে মধু উৎপাদনের সরাসরি সম্পর্ক রয়েছে। ক্লাইমেট চেঞ্জের কিছু ইম্প্যাক্ট হতে পারে, মৌমাছি তাদের ক্যারেক্টারিস্টিক্সে কোনো সমস্যা থাকতে পারে, জিনেটিক কোনো সমস্যা থাকতে পারে, এগুলো আসলে সবগুলোই কিন্তু রিসার্চের ব্যাপার। চলতি মৌসুমে মধু আহরণের মাধ্যমে বন বিভাগের রাজস্ব আয় হয়েছে 27,84,000 টাকা, যা আগের মৌসুমে ছিল 33 লাখ টাকার বেশি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। টানা 2 দফা কমার পর ফের দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। এবার দফায় ভরিতে সর্বোচ্চ 2,216 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, দেশের বাজারে 22 ক্যারেটের স্বর্ণের প্রতি ভরির দাম পড়বে 2,24,182 টাকা। এছাড়া 21 ক্যারেট 2,14,093 টাকা, 18 ক্যারেট 1,83,883 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,50,232 টাকা। এর আগে সবশেষ গত 30 জুন সকালে স্বর্ণের দাম প্রতি ভরিতে 3,324 টাকা কমিয়েছিল বাজুস। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির প্রভাবে নিম্নমুখী ভোজ্য তেলের বিশ্ব বাজার কমেছে। সয়াবিন বীজ, পাম তেল ও ক্যানোলার দর, তবে ঊর্ধ্বমুখী সূর্যমুখী তেলের দাম। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি আর হরমুজ প্রণালী খুলে দেওয়ার খবরে প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারে। এছাড়া বাড়তি মজুতের কারণেও কমতে শুরু করেছে ভোজ্য তেলের দাম। অতিরিক্ত মজুত আর উৎপাদনের পূর্বাভাসে নিম্নমুখী সয়াবিন বীজের দাম। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, মাস ব্যবধানে 1.85% কমেছে সয়াবিন বীজের দাম। প্রতি বুশেল অপরিশোধিত সয়াবিন বিক্রি হচ্ছে $11.32। বছরের ডিসেম্বরে মালয়েশিয়া থেকে পাম তেলের রফতানি কমেছে প্রায় 6%। এক মাসে 2.5%-এর বেশি কমে প্রতি টন পাম তেল বিক্রি হয়েছে $1,115.54। নিম্নমুখী ক্যানোলার দামও এক মাসে 7.46% কমে প্রতি টন ক্যানোলা বিক্রি হয়েছে $518। তবে ঊর্ধ্বমুখী সূর্যমুখী তেলের দর মাস ব্যবধানে 1.13% বেড়ে প্রতি টন এই তেল বিক্রি হয়েছে $1,663। অন্তরাসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রেমিটেন্স প্রবাহের নতুন ইতিহাস, এক বছরে এসেছে সর্বোচ্চ $3,500 কোটি। চলতি অর্থ বছরেই 50 বিলিয়নের রিজার্ভ করার লক্ষ্য। রেমিটেন্স বন্ড চালুর তাগিদ। বিদ্যুতের ব্যবহার একই থাকলেও আসছে 2-3 গুণ বাড়তি বিল। আর্থিক ক্ষতিতে গ্রাহক, বিতরণ সংস্থার অনিয়ম দেখছেন বিশেষজ্ঞ, খতিয়ে দেখার নির্দেশ কর্তৃপক্ষের। এবং ঘুরিয়ে চলছে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক, বন্ধ রক্ষণাবেক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ। বাড়ছে মাদক শিবির আনাগোনা, সরকারের হস্তক্ষেপের দাবি। এই ছিল এই সময়ের বাণিজ্যে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।